হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন। আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদের দিনে হাসাহাসি করুক। তাহলে 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে যতগুলো নির্যাতন হয়েছে সবগুলোর সুবিচার, ন্যায় বিচার চাই আমি। প্রফেশনটা জানো তো? তো আমি কথা বলে পয়সা দিতে চাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ৮৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলেও তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর মানসিক যন্ত্রণা এবং অপমানের গল্প। মৃত্যুর আগের দিনগুলো তিনি এক কঠিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। তার পুত্রবধূ, যাকে তিনি পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছিলেন, সেই ব্যক্তি তাকে লোকসমাজে বেইজ্জতি করতে দ্বিধা করেনি। আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে যে আমাকে সেক্সুয়ালি ব্যাটাচ করতে চেয়েছে। এই হচ্ছে আমার ঢাকা মেডিকেলের সার্টিফিকেট, এই হচ্ছে আমার প্রেসক্রিপশনস, এই হচ্ছে আমার বিল। আমি এখানে কালকে থেকে এখানে আছি। আপনি উনি এক্স অ্যাটর্নি জেনারেল এবং বর্তমান ইউনুস সরকারের একজন উপদেষ্টা। হাসান আরিফের বিরুদ্ধে 2021 সালে তার পুত্রবধূ মামলা করেছিলেন, নীলা ইসরাফিল। মামলার যে মেইন অ্যালিগেশনস ছিল, বিষয়গুলো ছিল, সেটা আপনার স্ক্রিনে দেখুন। বলতো তো সবই তো তোমার কথা মতনই হচ্ছে। তুই আবার এরকম একটা ফালতু পোস্ট দিয়ে লাগবে কি বুঝে আসলাম না। দাদা নাতিনের ভালোবাসা সেখানে তুলে ধরছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা জানেন গতকালকেই চলে গেছেন বর্তমানে সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ, যিনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি হলেও বয়সের শেষ পর্যায়ে এসে শুধুমাত্র তার পুত্রবধূর কারণে তাকে সমাজে নানানভাবে অপদস্থ এবং অপমানিত হয়েই তার শেষ বিদায়টি নিতে হয়। হয়তো ইতিমধ্যে অবগত আছেন হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল, যিনি হাসান আরিফের ছেলে ইয়ামিন ইসরাফিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে। শুধু তাই নয়, হাসান আরিফের বিরুদ্ধে তিনি অপকর্ম থেকে শুরু করে তাকে নানাভাবে শ্লীলতাহানির অভিযোগ তুলেন নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে এসব ভিডিও। হঠাৎ করে কেন নীলা ইসরাফিল তার পুত্রবধূ কেন হাসান আরিফ এবং তার ছেলের বিরুদ্ধে নানানভাবে অভিযোগ তুলেছে? ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নীলা ইসরাফিলের বেশ কিছু অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলো দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি। আসলে যে ব্যক্তি হাসান আরিফ শেষ বয়স এসে পর্যন্ত তাকে অপমানিত, নানাভাবে অপদস্থ হয়ে তাকে শেষ বিদায় দিতে হয়েছে শুধুমাত্র তার পুত্রবধূর কারণে। সে পুত্রবধূ আসলে চারিত্রিক দিক তবে ব্যক্তি হিসেবে কেমন? হাসান আরিফের ছেলে ইয়ামিন ইসরাফিলের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার স্ত্রী, সেসব অভিযোগ আদৌ সত্য কিনা বা তার আসলে ব্যক্তি হিসেবে কেমন, সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন বেশ কিছু ভিডিওতে, যেখানে তিনি অর্থাৎ হাসান আরিফ থেকে শুরু করে তার ছেলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে, যে অভিযোগগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যে হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল অর্থাৎ তার ছেলের বিরুদ্ধে ইয়ামিন ইসরাফিলের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে, সে পুত্রবধূ আসলে ব্যক্তিটা হিসেবে কেমন চারিত্রিক দিক দিয়ে সেটা বিবেচনার পাশাপাশি তার ছেলে এবং শ্বশুরের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে, তিনি ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ তুলেছে, যেগুলো আমি মুখ দিয়ে বলতে গেলে পর্যন্ত আমার এখানে ভায়োলেন্স চলে আসবে। তা আমি বিষয়টা নিয়ে বলতেছি না। ইতিমধ্যে যেসব অভিযোগ তুলেছে সে ব্যক্তিটা আসলে কেমন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলা ইসরাফিলের বেশ কিছু অপ্রীতিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজকের এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই নীলা ইসরাফিল কতটুকু সত্য বলতেছে। ইতিমধ্যে আপনারা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন তার মাথা ফাটিয়ে ফেলেছে এবং তার পাশাপাশি তিনি থানায় গিয়ে বিভিন্নভাবে মামলা করতেছেন। তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন অর্থাৎ তার ছেলে এবং হাসান আরিফের বিরুদ্ধে। তিনি হাসান আরিফ কেন এরকম একটা একজন মানুষ কিভাবে উপদেষ্টা হয় সেটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন তুলেছেন, নানানভাবে অভিযোগ তুলেছেন, নানানভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ব্যক্তি এত অভিযোগ বা এত কিছু করতেছেন, আসলে তার সে ব্যক্তিটা হিসেবে কেমন, আসলেই নীলা ইসরাফিল অর্থাৎ হাসান আরিফের ছেলের পুত্রবধূ তিনি কতটুকু সত্য বলতেছেন সেটা আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটে একটা লাইক দিয়ে সবাই দর্শকের আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখবো। আমি এখানে যে হাসান আরিফের পুত্রবধূ অর্থাৎ নীলা ইসরাফিলের যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যেখানে তিনি সুইমিং পুলে নানাভাবে গোসল করতেছেন বা নানা ভিডিও করতেছেন, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল। সেই ভিডিও ফুটেজগুলো যারা দেখতেছেন অবশ্যই আমাকে বাড়িতে ইনবক্সে গিয়ে নকবো, আমি চেষ্টা করবো। তবে
এই বিষয়ে না আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বললে ভিডিও অনেক লম্বা হচ্ছে। আমি আপনাদেরকে শুরু থেকে দেখানোর চেষ্টা করব যে তিনি আসলে কেমন কেমন অভিযোগ তুলেছেন বা কি কি অভিযোগ তুলেছেন হাসান আরিফ এবং তার ছেলের বিরুদ্ধে, এবং তার পাশাপাশি দিন শেষে আসলে কি হাসান আরিফের পুত্রবধূ সত্য বলতেছে কিনা সেটা নিয়ে আমরা মুফাসসিল ইসলামের একটা ভিডিও দেখবো। সেই ভিডিও ফুটেজটা দেখলে আসলে বুঝতে পারবেন যে নীলা ইসরাফিলের আসলে তার উদ্দেশ্যটা কি, তিনি আসলে কি চাচ্ছেন। তো দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে। 20 মাস হচ্ছে হাসান আরিফের ছেলে অ্যাডিকশনের কারণে রিহ্যাবে ছিল। লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহ্যাব সেন্টার আছে, সেখানে মোয়াজ ছিল 20 মাস। তো এই 20 মাসে আমি হাসান আরিফ আমাকে এই বাসায় রেখেছে, তার নাতিরা যাতে এই বাসা থেকে কোথাও যেতে না পারে। তার নাতি বলে মানে আমি যখনই আমি কিন্তু হাইকোর্টের রিটের অর্ডারে এবং ফ্যামিলি কোর্টে মানে 3টা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে, রাষ্ট্র আমাকে আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারিনি। এই বাচ্চাগুলো এরা এখানে আটকে রাখছে। তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে, আমাকে এখানে বাধ্যগত হয়ে থাকতে হয়েছে, আমি এখানেই থাকছি। মোয়াজ আসছে এই হলো আমি যখন সুইজারল্যান্ড ব্যাক করলাম, এই 6-7 মাস ধরে আসছে। আর এই আসার পর থেকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো, ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিল। এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে, বিয়ে করবে, হাসান আরিফ শাড়ি কিনে দেয়া, এই করা সে করে এগুলি করতেছিল। এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাকটাচগুলো করছে। যখন আমাকে ব্যাকটাচ করতে আসে আমি তাকে বাধা দিই, তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি, তখন হচ্ছে আমি ওই ব্যাকটাচের শিকার হই। তো এগুলি হয়ে আসছে। তো এর মধ্যে তো চললো আন্দোলন আপনারা দেখেছেন আমি রাজপথেই ছিলাম। তো আন্দোলন করতেছি, এদিকে মোয়াজ মানে হাসান আরিফের ফ্যামিলির এই অবস্থা। আমাকে কি করলো, আন্দোলনের সময় আমি 12 নম্বরের বাসাতে আইসোলেটেড। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে ওর সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো 8ই আগস্ট হচ্ছে আমার জন্মদিন, সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল। তো সেদিন সে শপথ গ্রহণ করলো। এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে। 8 তারিখে আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার তুমি আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। শত্রুতা সৃষ্টি হলো যে তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেষ্টা, তার মুখোশটা যদি আমি না খুলে ফেলি, কারণ তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনোভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যতা কি কি। আমি অবশ্যই বিচার চাই। আমি এতদিন বলতে পারিনি স্বৈরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি এই থানায় না হলে 100 বার আসছি, এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি এখান থেকে লাভ দিতে নিছি, কেউ আমাকে সাহায্য করে। আমার বাচ্চাটাকে আটকে রাখছে, দেখবেন আমি বছর পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাচ্ছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো। ওরা বাচ্চাটাকে রিসিভ করে নেই, সেই বাচ্চাটাকে ওরা আটকে রাখছে। যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে, ওই বাচ্চাটা মেয়ে বাচ্চাগুলো ওরা নিতে চায়, সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নিই। আমি নিজের ছুরিতে নিজের মাথায় আঘাত কিভাবে করবো, নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম, আমি কি ভ্যাম্পায়ার, পিঠে আমি কিভাবে নিজেকে নিজে কামড় দিলাম। আশ্চর্য কথাবার্তা এগুলি কি, মানে এই কথাবার্তা আপনারা কেন শুনেন, একজন পাগলের নেশাখোরের কথাবার্তা। আর আপনারা সিসিটিভি প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ চেক করেন কে কাকে মেরেছে। আমি নিজেকে নিজে মারবো। অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি, এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি? বলেন তো, ওনাকে জিজ্ঞেস করেন, ওনার আমার ঘাড় কি ঘুরে যায়, আমি কি পেছনে আমি কামড় দিয়েছি? এই অদ্ভুত কথাগুলো আপনারা কেন শোনেন? ওনাকে বলেন যা ওনারা বলতেছে, যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি প্রমাণ সহকারে বলতেছি, আপনাদেরকে সাথে নিয়ে আমি যেখানে মুভ করতেছি সাংবাদিককে সাথে নিয়ে মুভ করতেছি, এবং আপনাদেরকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি। যেটা প্রমাণ দিতে পারছি না সেটার আমি নাম অভিযোগও করছি না বা ওরভাবে বলছিও না, কারণ হচ্ছে প্রমাণ আপাতত নাই। আপনারা ওনাকেও সেম একই কথা বলেন যে আপনি যে কথা বলতেছেন সেটা প্রমাণ দেন, প্রমাণ চান। ওনারা তো প্রমাণ দিতে পারছে না, ওনারা খালি আমাকে নিয়ে বানোয়ার কথা বলছে। আপনারা জানেন হাসান আরিফ লয়ার, উনি সারাক্ষণ সত্যিকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্যি বানায় লয়ার। এটা ওনার ওয়াইফের কথা। হাসান আরিফের কুকীর্তি, কিন্তু কুকীর্তির মুখে যে উন্মোচন করবো, আমার কাছে যে ল্যাপটপগুলো 4টা ল্যাপটপ ছিল আর যে ফোনগুলো ছিল সেগুলো আমি দিতে পারতেছি না। এখন এগুলো নিয়ে কথা বলা তো একটা মানে অফেন্সের মধ্যে আমি পড়ে যাবো। আমি কিছু ডকুমেন্টস আগে কালেক্ট করি, আমার এই ফেসবুকটা ওরা ওদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমি কিছু ডকুমেন্টস আগে আপনাদেরকে দেই, তারপরে অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো। করতে এসেছি হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের বিরুদ্ধে, যে আমাকে সেক্সুয়ালি ব্যাকটাচ করতে চেয়েছে। এই হচ্ছে আমার ঢাকা মেডিকেলের সার্টিফিকেট, এই হচ্ছে আমার প্রেসক্রিপশনস, আমি এখানে কালকে থেকে এখানে আছি। আপনারা একটু ক্যামেরা জুম করেন কাইন্ডলি। আমার এখানে কি আমি মেকআপ লাগিয়ে আসছি? একটু দেখেন, এখানে 6টা আপনি দেখেন প্লিজ, আপনি দেখেন। দেখেছেন আপনারা সবাই? আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার মা 12টা পর্যন্ত থানায় থেকেছে, আমার বোন সকালবেলা 8টার সময় গেছে। যার বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতনের, তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভূমি উপদেষ্টা হাসান আরিফের পুত্র। তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছি, সেটা মানে ওই রোল করা দরকার। এটা তোমাদের সঙ্গে একটা মানে ফ্রেন্ডলি আলোচনা। আমি মামলা করতে এসেছি হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের বিরুদ্ধে। সে আমাকে আমার ফেসের মধ্যে স্ট্রাইক করতে গিয়ে আমার মাথার মধ্যে স্ট্রাইক করেছে, সে আমাকে মেরে ফেলতে চেয়েছে। 29শে নভেম্বর শুক্রবার সন্ধ্যাবেলা ঢাকা ক্লাব। কারণ হচ্ছে সে আমাকে সেক্সুয়ালি ব্যাকটাচ করতে চেয়েছে, তার ভোগের একটা কিছু বানাতে চেয়েছে, সেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি নাই, এবং সে আমাকে লিকার খাওয়াতে চেয়েছে। সেটাও আমি না, ওখানে যে ওয়েটার ছিল সেই ওয়েটার বলেছে সরি স্যার, আমরা ফ্রাইডেতে লিকার সার্ভ করি না। তো সে বলেছে আমরা লিকার সার্ভ করি না, কিন্তু মোয়াজ আমাকে এসে চাকু মেরেছে যে আমি হচ্ছে বদনসিব, অলক্ষী, আমার জন্য আরও অনেক বাংলা লাইন, ওইটা আমি ব্যবহার করতে পারবো না জনসম্মুখে, খুবই খারাপ। আপনি আমার প্রোফাইলে গেলে দেখবেন যে ও কি ধরনের বিচ্ছিরি গালাগালি করে। তো ওই ভাষাগুলো সে ব্যবহার করে আমাকে বলেছে
বলেছে যে আমি যদি তার সাথে ওয়েস্টার্নে যেতাম, ওয়েস্টার্ন যেহেতু হাসান আরিফের ক্লায়েন্ট, বা আমি যদি 100 ফিটে শেফ টেবিলে যেতাম, শেফ টেবিল হচ্ছে হাসান আরিফের ক্লায়েন্ট, তাহলে হয়তো সে মদ খেতে পারতো। কিন্তু আমি ঢাকা ক্লাবটা সে 4-5টা অপশন দিয়েছেন, তার মধ্যে ঢাকা ক্লাবটা চুজ করেছি, কারণ ঢাকা ক্লাবটা আমার কাছে মনে হয়েছে এটা নিয়ারেস্ট, আমার বাসা থেকে আমার বাসা যেতে ধানমন্ডি, আর হচ্ছে সিকিউর। ঢাকা ক্লাবের চেয়ে সিকিউর কি হতে পারে ঢাকার মধ্যে, এটা আমার সিকিউর মনে হয়েছে যেহেতু ওকে। সে হচ্ছে আমার এক্স হাজব্যান্ড, তার সাথে আমার 2021 সালে 29শে এপ্রিল ডিভোর্স হয়েছে, কিন্তু তারা সেই ডিভোর্সটা মানতে চায় না। তাদের যে ক্ষমতা, রাষ্ট্রের উপরেও সেই ক্ষমতা মিসইউজ করে, আমার উপরেও সেই ঘরের মধ্যে ক্ষমতা মিসইউজ করেছে। সে আমার উপরে সবসময় তার যে অনধিকার চর্চাটা সেটা সে জারি রেখেছে। আমি হাইকোর্টে রিট করেছিলাম 2021 সালে, আমার বড় মেয়েটাকে আটকে রেখেছিল এবং ছোট বাচ্চাটাকে কারাগারে দিয়েছিল। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি যখন কারাগার থেকে বের হই, তখন আমি বের হয়ে হাইকোর্টে একটা রিট করি এবং গণমাধ্যমের সহযোগিতা নিই। এরপর আমার বাচ্চাটাকে আমি হাইকোর্ট থেকে রিট করে আমার কাছে পাই, এবং আমি ফ্যামিলি কোর্ট থেকে আমার বাচ্চাকে আমার কাছে পাই, এবং কোর্ট অর্ডার ছিল আমাকে মাসে 1 লাখ টাকা করে দিবে এবং বাচ্চা দুটো আমার কাছে থাকবে। কিন্তু তারা আজ পর্যন্ত সেই কোর্টের অর্ডারকে ফলো করে নাই। আমার বাচ্চা দুটো এখনো আমার কাছে নাই এবং আজ পর্যন্ত তারা আমাকে 1টি টাকাও দেয় নাই। আমার বড় মেয়েটা এখন আছে আমার মায়ের কাছে, আমার 12 নম্বরের বাসায়, আর ছোট বাচ্চাটাকে হাসান আরিফ আটকে রেখেছে, ওই একই কাহিনী করতেছে, ও আছে ওনার বাসায়। সরি, জি দেখা করছি। ওকে, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে কোর্ট আমাকে বাচ্চা দিয়ে দিয়েছে, কিন্তু কোর্টের বাচ্চার কাস্টাডি আমি পেয়েছি, কিন্তু বাচ্চার গার্ডিয়ানশিপ আমি পাইনি। মানে আমাদের যে মুসলিম আইন, সেই মুসলিম আইনে গার্ডিয়ানশিপ মায়েরা আমাদের দেশে পায় না। সেটা তো বাই বর্ন মোয়াজ, মানে আমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, মানে বাচ্চাদের বাবা। আর সেই কারণে বাচ্চাদেরকে মাঝে মাঝে দেখা করার রাইটস বাবার আছে, সেটা একটা কারণ। কোর্টের যেহেতু অর্ডার আছে যে বাচ্চার সাথে বাবা দেখা করতে পারবে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমার বড় বাচ্চাটা ADHD সিভিয়ার পর্যায়ে আছে, খুব খারাপ পর্যায়ে আছে, ও ADHD সাফার করছে। তো আমার বাচ্চার যে কাউন্সিলর সাইকোলজিস্ট সেলিনা পারভিন, উনি সীমান্ত স্তরে বসে, ওনার নাম হচ্ছে সেলিনা পারভিন সাইকোলজিস্ট, আপনারা তার সাথে কথা বলতে পারেন চাইলে। তিনি সাজেস্ট করেছে যে আমার মেয়ে একটা কোকোমেলন ফ্যামিলি চাই, ওর ফ্যামিলি একটা ভালো লাভেবল ফ্যামিলি নাই বলে ওর আসলে এত সব সমস্যা হচ্ছে। বাচ্চাটাকে এখনই সাইকিয়াট্রিস্ট মেডিসিন প্রেসক্রাইব করেছে, ও এখনই হচ্ছে সাইকোলজিক্যাল ওষুধ খায় এবং প্রতি সপ্তাহে রবিবারে থেরাপি নেয়। এইটুকু 5 বছরের বাচ্চা, কোনো বন্ধু নাই, স্কুল থেকে অনেক অ্যাপ্লিকেশন আসে, শুধুমাত্র ওর ব্রোকেন ফ্যামিলির কারণে। এই সমস্ত কিছু চিন্তা করে আমি নাইস থাকার চেষ্টা করেছি। ওরা যখন আমাকে মেরেছে, দেখা গেলো আমাকে এইমাত্র কামড়ে দিয়েছে, আবার এইমাত্র এসে ফুল দিয়ে বললো ছবি তুলো, হেসে ছবি তুলো। আমাকে হেসে ছবি তুলে ফেসবুকে আপলোড করতে হয়েছে উইথ ক্যাপশন। এটা আমাকে করতে হয়েছে ফর মাই চিলড্রেন। ঢাকা ক্লাবে সুইমিং করতে আমার বড় মেয়েকে নিয়ে, ও সুইমিং পছন্দ করে। ওখানে সবসময় তো ওরা হচ্ছে ফ্রি খোঁজে, হাসান আরিফ পরিবার সবসময় হচ্ছে ক্লায়েন্ট কোথায় আছে, ফ্রি কোথায় আছে। তো মোয়াজের বন্ধু রাফি, সে হচ্ছে হাসান আরিফের চেম্বারের ক্লায়েন্ট। তার মেম্বারশিপটার নাম্বারটা মোয়াজ ইউজ করেছে, তার কোনো টাকা লাগে না, কিন্তু টাকাটা যাবে হচ্ছে রাফি ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। সো তার মেম্বারশিপের অ্যাকাউন্টটা নিয়ে সে হচ্ছে আমার বাচ্চা সুইমিং করানোর জন্য ঢাকা ক্লাবে নিয়ে যায়, বাচ্চা সুইমিং করে। আর প্যারেন্টসরা যেখানে ওয়েট করে সেখানে আমি ওয়েট করি। ইতিমধ্যে সে হচ্ছে রুম বুকিং দেয় আমাকে একটা কিছু করার জন্য, যেটাতে আমি ইন্টারেস্ট ছিলাম না। আচ্ছা, একটু বলবেন যে আপনি থানায় আসার পরে থানা আপনাকে কি বলেছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি থানায় এসেছি গতকাল সন্ধে 6টায়। আমার মা, উনি ক্যান্সার পেশেন্ট, এবং আমার ছোট বোন, ও হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে, ওর আজকে পরীক্ষা। তো আমরা আসি, আমি প্রথমে একটা লিখিত অভিযোগ দিলাম, তারপরে কম্পিউটার টাইপ করে দিলাম, মুখে বললাম, তারপরে তারা হচ্ছে হাসান আরিফের নাম থেকে একজন পুলিশ উঠে চলে যাচ্ছে। আমি বললাম যে কি আপনার মামলা কি নেবেন? আমাকে বলে আপনি বিরিয়ানি খান, আপনি বসেন, আপনি আসেন, এগুলি করে করে রাত 11টা করে ফেলছে, 12টা করে ফেলছে। আমার মাকে পরে আমি পাঠিয়ে দিলাম, মা অসুস্থ হয়ে গেছে, একদম পড়ে গেছে, মাকে পাঠিয়ে দিলাম। আমার বোন আর আমি থাকলাম, আমি ফেসবুক লাইভ। এরপরে যখন 12টা বেজে গেল, আমি ভাবতেছি আর কিছু হবে না। আর হাসান আরিফ এমনিতে আমাকে বলে দিয়েছে আমার ব্যাগের মধ্যে 50টা ইয়াবা রেখে আমাকে কি বলে এটাকে, নেশার কোনো মামলা দিয়ে দিবে, মাদক মামলা আমাকে দিয়ে দিবে। সেই ভয় থেকে আমার কাছে মনে সাবধানে লাইভে থাকি, সেফটির জন্য, যা কিছু ঘটুক জনসম্মুখে ঘটুক। আর আমি তো 2 দিন ধরে সবকিছু আপলোড করতেছিলাম, ওনার যে চেহারা সেটা তো আমি উন্মোচন অলরেডি করে দিয়েছি। তো আমার তো কোনো ভয় নেই, কিছু হারানো নেই, আমি যা হারানো সব অলরেডি হারাই ফেলছি। আমার বড় মেয়েটাকে হারাই ফেলছি। এখন পর্যন্ত পুলিশ ডিসিশন নিতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। এখানে ডিসি আছে, এডিসি আছে, ওসি আছে, তদন্ত অফিসার আছে, ডিউটি অফিসার আছে, মানে A to Z মানে এখানে আছে, যেটা থাকার কথা না। আপনারা জানেন এসি, এডিসি, ডিসির অফিস ভিন্ন ভিন্ন, সেপারেটেড, বাট তারা সবাই এখন একটা রুমে নার্সিং রুমে বসে আছে। দেখেন সবাই একসাথে মিটিং করছে, মিটিং করে তারা সিদ্ধান্ত আসতে পারতেছে না বিকজ অফ হাসান আরিফ। তো তিনি এখন সর্বশেষ অফারটি যেটা পেয়েছি সেটা হচ্ছে তারা এখন আমার সাথে নেগোসিয়েশনে বসতে চায়। এখন আপনারাই আমাকে বলেন, এত কিছুর পরে আমার কি নেগোসিয়েশনে যাওয়া উচিত? আপনি কি চাচ্ছেন? আমি 2টা অপশন দিয়েছি। একটা হচ্ছে 2018 সালে আমার এই বাড়িতে বিয়ে হয়, আমি 2018 সালে ফিরে যেতে চাই। হাসান আরিফ, আমাকে 2018 সালে আপনি ফিরিয়ে নিয়ে যান, আমি আপনার সাথে নেগোসিয়েশনে বসবো, আমি সাইন করব। আর যদি আপনি 2018 সালে আমাকে ফিরিয়ে নিতে না পারেন, তাহলে 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে যতগুলো নির্যাতন হয়েছে সবগুলোর সুবিচার, ন্যায় বিচার চাই আমি। প্রফেশনটা জানো তো? তো আমি কথা বলে পয়সা দিতে হয়। অন্তর্বর্তী
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ৮৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলেও তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর মানসিক যন্ত্রণা এবং অপমানের গল্প। মৃত্যুর আগের দিনগুলো তিনি এক কঠিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। তার পুত্রবধূ, যাকে তিনি পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছিলেন, সেই ব্যক্তি তাকে লোকসমাজে বেইজ্জতি করতে দ্বিধা করেনি। পুত্রবধূর করা অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা তাকে মানসিকভাবে আরো বিপর্যস্ত করে তোলে। সমাজে একজন প্রতিষ্ঠিত এবং উচ্চ পর্যায়ের মানুষ হয়েও এএফ হাসান আরিফ এই অপমানের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেনি। তিনি সবকিছু নীরবে সহ্য করেছেন। জীবনের শেষ দিনগুলোতে এই মানসিক চাপ তাকে চরমভাবে ভেঙে দিয়েছে। তবে তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ বা মানসিক এবং শারীরিক ক্লান্তি। জীবনের শেষ পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল এই মানুষটি অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালনে ছিলেন অটল। মৃত্যুর আগের দিনেও তিনি দীর্ঘ মিটিং করেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ছেলে মুয়াজ আরিফ জানান, বাবা হঠাৎ মেঝেতে পড়ে যান। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার বিকেলে দুবাই থেকে তাকে বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরটি জানতে পারেন। এই খবরে তিনি ভীষণভাবে মর্মাহত হয়েছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যায় ডক্টর ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এএফ হাসান আরিফ 1941 সালের 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করে কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্টে। সেখানে 1967 সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। এরপর 1970 সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। 70-এর দশকে তিনি এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে ল ফার্ম প্রতিষ্ঠা করেন। হাসান আরিফ 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এরপর 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল এর পাশাপাশি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের কোর্ট মেম্বার। এরপরে হচ্ছে ডিভোর্সের কারণটা বলি, সেটা হচ্ছে আমাকে অন্তঃসত্ত্বা অবস্থায়, আমি যখন 35 উইকস প্রেগনেন্ট, আমার মেয়ে বাচ্চা বলে আমাকে অবসর করতে বলছে, আমি রাজি হইনি। তখন ওই প্রেগনেন্ট অবস্থায় আমাকে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে কারাগারে দিয়েছে এবং আমি একবার 7 দিন কারাগারে ছিলাম। ওখানে আমার ছোট বাচ্চাটা জন্মগ্রহণ করেছে। 2020 সালে আমি আবার প্রেগনেন্ট হয়েছিলাম, ওটাও মেয়ে বাচ্চা ছিল। সে কারণে পেটে লাথি মেরে ওই মেয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তারপর হচ্ছে আমার যে মাইরিন বড় মেয়েটা, ওর স্কিন কালার আর চোখের কালারের জন্য আমার সিস্টার ইন ল মেহানি, সে আমার বাচ্চাকে নিয়ে কানাডায় চলে যেতে চাইছে। আমি সেটাতে কখনোই রাজি ছিলাম না। আইন সালিশ কেন্দ্রে বিষয়টা অবগত করেছিলাম। তারপর ওনাদের পরামর্শে আমি নিউ মার্কেট থানায় 2019 সালে একটা সাধারণ ডায়েরি করেছিলাম মেহানি এবং হাসান আরিফের এগেইনস্টে। এরপরে 2021 সালে আমি কারাগারে যে ফিরে এসে আমার মাইরিনকে দেখতে দেয় না, ওরা একদম আমার কথাও শুনতে পাই না। আমি তারপর হাইকোর্টে রিট করেছি যে আমার বাচ্চাটাকে এরকম আটকে রেখেছে, আমার সাথে দেখা করতে দিচ্ছে না। আমি জানিও না যে বাচ্চাটা জীবিত আছে না কি অবস্থায় আছে। তখন হাইকোর্টের রিটের আদেশে আমি বাচ্চাটাকে ফিরে পাই। 7 মাস কোর্টে লড়াই করতে হয়েছে আমাকে। ইন পার্সন আমি কোর্টে মুভ করে ফ্যামিলি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টা কোর্ট থেকেই অর্ডারটা আমার পক্ষে আসছে। 2 বাচ্চা রাষ্ট্র আমাকে দিয়ে দিয়েছে। তো কোর্টের অর্ডারে ছিল আমাকে 1 লাখ টাকা করে প্রতি মাসে বাচ্চাদের ভরণ পোষণ বাবদ তারা দিবে, 2 বাচ্চার জন্য 1 লাখ টাকা। আর বাচ্চার কাস্টাডি আমাকে দিয়েছে বাই বর্ন। বাচ্চাদের যে গার্ডিয়ানশিপ সেটা তো বাবারই থাকে। তো মুয়াজ হচ্ছে আমার 2 বাচ্চার গার্ডিয়ান ছিল আছে। তো ওকে হচ্ছে দেখা করে পারমিশন দিয়েছে যে ও দেখা করতে পারবে, বাচ্চার সাথে সময় কাটাতে পারবে। আর আমিও চেয়েছিলাম যে বাচ্চা বাবা মায়ের সমন্বয় বেড়ে উঠুক। এরপরে মুয়াজ 2022 সালে, আমি ডেটটা যদি ভুল না করি, ওরা ভালো বলতে পারে, 2022 সালে আমার যে ন্যানি বাচ্চাকে টেক কেয়ার করতে একটি মেয়ে, প্রীতি নাম মেয়েটার, ওই মেয়েটাকে আমাকে বলেছে বাচ্চাকে টেক কেয়ার করতো, ওকে ন্যানি হিসেবে রাখা হয়েছে। সত্যি মিথ্যা ওরা ভালো জানে। এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলতে পারবো না। যেটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না সেটা আমি স্ট্রংলি বলতে চাই না। তো এটা ওরা আমাকে বলেছিল ওকে 18,000 টাকা স্যালারি দেয়, ও হচ্ছে বাচ্চার কেয়ার গিভার। এইটা বলে পরবর্তীতে জানতে পারি ওই মেয়েটাকে সে বিয়ে করেছে, তার নাম হচ্ছে প্রীতি। তারপরে বিয়ে যেহেতু করেছে, তো আমি তো এমনিতেই ডিভোর্স, তারপর বিয়ে করেছে, আমি আমার বাচ্চা নিয়ে আমার মতো করে মিরপুরের বাসায় ছিলাম। মিরপুরের বাসায় গিয়ে আমাকে গাড়ির চাবি দিয়ে আমাকে মেরে, আপনারা একটা সময় টেলিভিশন নাগরিক টিভি, আমি ফেসবুক লাইভে গিয়েছিলাম, আমাকে আমার ছোট বাচ্চা যখন খুলে ওকে সহ আমাকে মেরে বাচ্চা নিয়ে আসতে চেয়েছিল। তো বাচ্চা নিতে পারে না, রক্তাক্ত করে চলে এসেছে। এরপরে ওর বাবার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটে বিক্রি করেছে, মানে করার উদ্দেশ্যে ওর বাবার থেকে 1.5 কোটি টাকা চেক লিখে নিয়েছে হাসানের কাছ থেকে। চেক লেখার পরে ওর বাবা সাইন করবে না বা এরকম, ওর বাবা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব, ওর বাবাকে ও মেরেছে, হকস্টিক দিয়ে মেরেছে, চেম্বার ভাঙচুর করেছে। তারপর ওর বাবা এটাও ইনভেস্টিগেট করেন, ওর বাবা নিজে গিয়ে নিউ মার্কেট থানাতে মুয়াজের নামে মামলা করেছে এবং মুয়াজের 7 দিনের রিমান্ড চেয়েছে কোর্ট, ওকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওকে তার নিউ মার্কেট থানা 3 দিনের রিমান্ডে নিয়েছে, তারপর ওকে কারাগারে নিয়েছে, ওকে জেলে নিয়েছে। হাসানের ওখানেও ক্ষমতার অপব্যবহার করেছে। হাসান আরিফ কারাগার থেকে ওকে জামিন করিয়ে ওখান থেকে ওকে রিহাবে নিয়ে গেছে। সেটা হতে পারে ভালোর জন্যই,
জানি না ওই ভালো মন্দের হিসাব নিকাশ আপনারা করবেন। ওখান থেকে ওকে রিহাবে নিয়ে গেছে। রিহাবে মোয়াজ ছিল 20 মাস। আপনার ওখানেও খবর নিন, লাইট হাউস উত্তরাতে লাইট হাউস নামে একটা রিহাব সেন্টার আছে, ওইখানে মোয়াজ মেডিকেশন নিয়েছে, 20 মাস ছিল। এর মধ্যে আমি এই 20 মাসের মধ্যে আমি আমার দুই বাচ্চাকে দেখাশোনা করতাম। বাচ্চারা তখনই যখন আমি জেলে গেছি তখনই মানসিকভাবে সমস্যা হয়ে গেছে। তো আমি বাচ্চাকে যখনই হাইকোর্ট থেকে পেয়েছি তারপরেই আমি ওকে এহসান মেডিসিনে বসে, উনি হচ্ছেন ঢাকা মেডিকেলের প্রফেসর, 4 বিভাগে সাইকিয়াট্রিস্ট, ওনাকে আমি মারিনকে দেখাই। ওর মানসিক চিকিৎসাটার জন্য আমি পরে একটা স্টেপ নিতে থাকি যে কি করা যায়, সাইকোলজিস্টের কাছে যাওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, এগুলি করতে থাকি। বাচ্চাকে স্কুলে ভর্তি করাই, ছোট বাচ্চাটাকেও স্কুলে ভর্তি করাই। ভালোই নর্মালি চলতেছিল। হাসান আরিফের সাথে কথা বলতে থাকি, প্রতিদিন রাত 9টায় চেম্বারে যেতাম, যে কথা বলতে থাকি। কিভাবে একই বাসায় থাকা শুরু করলাম। হাসান আরিফ আমাকে ডিট করে হাসান তার বাসায় আমাকে দেখেছে যে কোর্টের অর্ডারের বাচ্চা আমার কাছে, কিন্তু উনি বলেছে যে আমারও চাওয়া ছিল, দুজনের আলোচনা সাপেক্ষে এটা হয়েছে যে বাচ্চাগুলা আসলে আমার তো ওরকম সাপোর্টার নেই। হাসান আরিফের যে পরিমাণের অর্থ, আমার তো সেই পরিমাণের অর্থ নেই। আমি তো ওই ফ্যাসিলিটিস দিয়ে বাচ্চাগুলোকে বড় করতে পারবো না, ওরা টাইম পড়ে। আমি তো ওকে আমার যে আয়, সেই আয় দিয়ে ওকে ইংলিশ মিডিয়াম দিয়ে বাচ্চাকে পড়ানো, এইরকম এক্সপেন্সিভ করে রাখতে পারবো না। তো আমি আমার মতো করে রাখতে পারবো। কিন্তু হাসান আরিফের কন্ডিশন ছিল, যদি তুমি তোমার কাছে বাচ্চা রাখতে চাও তাহলে আমি ওদেরকে যে ফ্যাসিলিটিস যেভাবে বড় করছি সেইভাবে রাখতে হবে। এর যদি 1 ইঞ্চি কম হবে তাহলে আমাকে সে চিড়ে খাবে। তাহলে আমার তো 1 ইঞ্চি কেন, আমি তো 10 ইঞ্চি কম, আরো 100 ইঞ্চি কমে আমি মানুষ করতে হবে, কারণ আমার তো এত অর্থ নাই। তো বাধ্য হয়ে আমাকে ওনার কথা মতোই আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে মা হিসেবে আমার যা যা কনসিডার করা দরকার করে, আমার তো কোনো গোল নাই। আমার গোল হচ্ছে আমার বাচ্চাদেরকে বড় করা, ওরা ভালো থাকলে আমি ভালো। তো সেই জায়গা থেকে উনি যা বলছে আমি সব মেনে নিচ্ছি, সবকিছু সহ্য করতাম। আমি কখনোই 3 বছর আমাকে একটা কাপড় উনি কিনে দেন। একটা স্টাফ বুয়ারা যেভাবে খাওয়া দাওয়া করে, বুয়াদের মতো করে আমি খাওয়া দাওয়া করতাম, কিছুই কখনো করেনি। এরপরে ওনার মেয়ে যখন দেশে আসতো, উম্মেহানির কন্ডিশন ছিল, ও দেশে আসলে আমাকে দেশের বাইরে চলে যেতে হবে অথবা আমাকে জেলে যেতে হবে, আর না তো দেশে আসবে না। হাসান আরিফ আমাকে বলেছে যে আমার মেয়ে আসতেছে, ডিডো হয়েছে, আমার মেয়ে আসতেছে, এখন তুমি কোনটা করবা, জেলে যাবা না দেশের বাইরে যাবা? তা আমি কেন জেলে যাবো? আমি তাহলে বাবা আমি দেশের বাইরেই যাই, কিন্তু টাকা তো সে দিবে না। আমার ব্যাংকে যে জমানো টাকা, আমার ডিপিএস করা আছে, 8 ইয়ার করেছে, সেই টাকা থেকে আমি ব্যাংক অফ ফিল্ম স্কুলে একটা অফার পাই, ওরা আমাকে একটা দেয়। ওখানে আমি সিনেমাটোগ্রাফি নিয়ে একটা কোর্স করি 3 মাসের। ওটা শেষ করে ওটা 40 দিন পর এসে চলে গিয়ে শেষ করেছি। তারপরে বাচ্চাদের টেক কেয়ার, আবার আবার যখন আসছে আবার ডিট করে, তখন আমি ইউরোপে চলে গেছি। এগুলো সব আমার টাকায় করা হয়েছে। তারপরে বাংলাদেশে আসছি, এসে দেখি মোয়াজ চলে আসছে, লাস্ট সুইজারল্যান্ড থেকে আসছে। তখন মোয়াজ ওই বাসায় থাকার কারণে আমি আর ওই বাসায় থাকি নাই। ওই বাসায় আমার থাকার কথা, স্টেটমেন্টে লেখা আছে যতদিন পর্যন্ত না সেটেলমেন্ট হয়, আপোষ মীমাংসা হয়। ডিভোর্স যে হয়েছে এখন পর্যন্ত কিন্তু আপোষ মীমাংসা হয়নি। ডিভোর্স হওয়ার পরে তো আমার খরপোশের টাকা, আমার কাবিনের টাকা, আমি যেগুলি আমার গয়নাকাটি, আমি যা কিছু রেখে গেছি সেগুলি বাচ্চা করতে, এই যে আপোষ মীমাংসা আমার যে সবকিছু নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা সারা জীবনের জন্য, সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি। তো আপোষ মীমাংসার কথা বলে আমাকে দিয়ে মামলাগুলো উঠে নিয়েছে। তো ওই ডিডে লেখা আছে যে আপোষ মীমাংসা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমি ধানমন্ডি 5 নম্বর বাসাতেই থাকবো। হাসান আরিফ উনি এক্স অ্যাটর্নি জেনারেল এবং বর্তমান ইউরো সরকারের একজন উপদেষ্টা। হাসান আরিফের বিরুদ্ধে 2021 সালে তার পুত্র বধূ মামলা করেছিলেন, নীলা ইসরাফিল। মামলার যে মেইন অ্যালিগেশনস ছিল, বিষয়গুলো ছিল, সেটা আপনার স্ক্রিনে দেখুন। হ্যাঁ, বলতে পারো সবই তো তোমার কথা মতনই হচ্ছে, তুই আবার এরকম একটা ফালতু পোস্ট দেওয়া লাগবে, বুঝে আসলাম না। আমার কথা মতো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলতেছো ভালো হচ্ছে, তো এখন তুমি সেটাতে কি আশা করো, মানে তোমার এটাতে কি ফলাফল আশা করো? আমি জানি না কি ফলাফল আশা করি, আমি শুধু চাই না সংসার হবে না তোমার সাথে আমার। তুমি বললাম তো মজা হবে, তোমার রিহাব হবে, সমস্যা নাই। সংসার হবে মানে রিহাব হবে? হ্যাঁ, তো তোমার সংসার হবে তো জেল হবে। কে জেল দিবে আমার? আইনের বিষয়। তোমার বাবা জেল দিবে? তোমার বাবা জেল দিবে? আইন দিবে, আইন দিবে। কি অপরাধ আমার যে তোমার বাবা আমাকে জেলে দিবে বলো? আমার বাবা না তো আইন দিবে। আইন কিভাবে আমাকে জেলে দিবে? আইনে যাবে কি? আইন দিবে, আইন দিবে, আইনের ব্যাখ্যা মাধ্যমে দিবে। আচ্ছা কি করছি আমি যে আইন আমাকে জেলে দিবে? সেটা তো আমি তোমাকে ব্যাখ্যা করবো না, তখন অর্ডার হবে, তখন অর্ডার করে দিবে। তাহলে তো তোমার জেল হবে ধর্ষণের অভিযোগে, বলো? আইন আমাকে যদি জেলে দেয়, তোমার বাবাকেও জেলে দিবে, তোমাকেও জেলে দিবে। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে, সেই কারণে তোমার বাবা ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। সবই তো তোমার মানে সবকিছু তো প্রমাণ আছে, সবকিছু প্রমাণ আছে। আর রিহাব কিভাবে হবে আমার? রিহাব কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, সেটা হবে না, কিছু হবে না। তাহলে এই কথা বলছো কেন? তুমি এই কথা বলছো কেন? কালকে তোমাকে আমি বললাম না মোয়াজ, নর্মাল থাকো। তুমি যদি সংসার করতে চাইতা, তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা, সবই যদি তুমি নর্মাল চাইতা, তাহলে তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা। তুমি তোমার বাবার পক্ষে থাকতা, বলো? তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাকো না, তোমার বাবা ভালো মানুষ না। তাহলে তুমি এই কথা বলতেছো কেন?
তোমার কিছু হবে না, আমি তো তোমাকে কথা দিছি তো। আচ্ছা ঠিক আছে বাবু। উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ বা এক্স পুত্রবধূ উনি অনেকগুলো ভিডিও তার নিজের পেজ থেকে আপলোড করে চলেছেন, যে ভিডিওগুলোতে তার পরিবারের ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখলাম। একটি ভিডিও ক্লিপে উনি ওনার হাজব্যান্ডের সাথে মোয়াজ আরিফের সাথে কথা বলছেন। সেখানে কনভারসেশনের এক পর্যায়ে মোয়াজ আরিফ তার ওয়াইফকে বলছেন যে তুমি এই পোস্টটা কেন দিলে, ডেফিনেটলি এটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের ব্যাপার উনি বলছেন, এবং একটা বাজে পোস্ট কেন দিলে, তুমি কি এ থেকে পেতে চাও, এবং তারপর বলছেন যে আইনের গতিতে চলবে। সেটা হচ্ছে রিহ্যাব শব্দটা উনি বলছেন, রিহ্যাব। দেখা যাচ্ছে উনি বলতে চাচ্ছেন যে সংসার হবে কিন্তু রিহ্যাবে যেতে হবে। দ্যাট মিনস সে তার স্ত্রীকে ভালোবাসেন, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাট এট দ্য সেম টাইম উনি এটাও জানেন তার ওয়াইফের মধ্যে কোনো মেন্টাল প্রবলেম আছে, এটা ওনার কথাতেই বেরিয়ে আসছে। আরেকটি বিষয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কনভারসেশনের এক পর্যায়ে এই পুত্রবধূ উনি ওনার নাম জানলাম যে নীলা ইসরাফিল, উনি বললেন যে তুমি, অর্থাৎ তার হাজবেন্ড বলছেন, তুমি এবং তোমার বাবা মিলে আমাকে 3 বছর ধরে রেপ করে চলেছ। এবং আলোচনা একদম শেষ পর্যায়ে এসে এই নীলা ইসরাফিল বলছে যে তোমার বাবা বাজে মানুষ, তোমার বাবার পক্ষ নিও না ইত্যাদি। কিন্তু আবার এই পুত্রবধূই তার শ্বশুরের কাছে এই হাজবেন্ডের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন। এই 3টা বছর আমি পালিয়ে মাইরিনকে, যারাকে মাইরিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই, ঠিক করি নাই, সুন্দরভাবে চলে নাই, সমাজে চলে নাই, সমাজের থেকে কত লাঠি জুতার বাড়ি খাইছি, তারপরে তো আমি ঘরে আসি। মাইরিন এতটুকু বাচ্চাকে, যে বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে, আপনি তার হয়ে কথা বলছেন? আপনি আমার তারপরে তাকে দেখতে পাচ্ছেন না বাবা, ইমানে বলেন। তাহলে কিভাবে ওকে আপনি শাস্তি দিচ্ছেন না, কিভাবে ক্ষমা করে দিচ্ছেন? ওকে বাসা থেকে বের করে দেন, কারণ আপনি জানেন থানা নাই, এখন মামলা হবে না, আপনি জানেন আপনি সরকার মামলা নিবে না। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো একটা মানুষের কাছে আমি বিচার যদি না পাই, তাহলে আর কোথায় বিচার পাবো? সবাই আমাকে ঝাড়ুর বাড়ি দিবে, আর তুমি কার বিচার নিয়ে আসছো? সরকারের বিচার নিয়ে আসছো আমার কাছে? এবং তার উপরে যথেষ্ট আস্থা। শ্বশুরের কাছে উনি বিচার চাইছেন, শ্বশুর ভালো মানুষ বোঝা যাচ্ছে ওনার কাছে, এবং শ্বশুরের কাছে এর আগেও একটি ভিডিওতে দেখেছি যে শ্বশুরের কাছে উনি বিচার চান তার নিজের হাজবেন্ডের বিরুদ্ধে, এবং তার নিজের মেয়েকে বাবার বিরুদ্ধে কথা বলাচ্ছেন, অর্থাৎ তার হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলছেন নিজের বাচ্চা মেয়েকে দিয়ে মাঝখানে রেখে। দিস ইজ এ সর্ট অফ চাইল্ড অ্যাবিউজ অ্যাজ ওয়েল। বাবা তার মেয়েকে মেরেছে কিনা বা ছোট মেয়েকে শাসন করতে পারবে না কেন, এটাও তো বোঝার বিষয়, শাসন কতখানি করেছে এগুলো তো আলোচনার বিষয়। কিন্তু ওনার পুরো এই পোস্টগুলো সব বিরোধী। আমি হাসান আরিফের বিরুদ্ধে কোনো ক্লিয়ার অ্যালিগেশন পাইনি, আমি কোনো প্রমাণ দেখিনি যাতে বোঝা যাবে যে হাসান আরিফ ওনার পুত্রবধূকে মেরেছেন, বা উনি ভায়োলেট নেচারের পুত্রবধূর সাথে, অথবা ওনার ছেলে কোনো কুকর্ম করেছে, ছেলেকে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এরকম কোনো প্রমাণ আমি কোনো ভিডিওতে পাইনি। এবং হাসান আরিফ কোথাও ওনার মেজাজ উনি লুজ করেছেন, এটাও আমি টেম্পার লুজের কোনো প্রমাণ পাইনি, বা উনি ভায়োলেট নেচারের কোনো ভিডিওতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে ইনি 2021 সালে, অর্থাৎ এই পুত্রবধূ 2021 সালে তার শ্বশুর এবং তার হাজবেন্ডের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছিলেন, এবং সেখানে তার মেয়েকে মারা হয়, শ্বশুর এবং সবাই মিলে মারধর করে তাকে এবং তার বাচ্চাদেরকে। কিন্তু এই পুত্রবধূর একটি পোস্টে দেখলাম যে তার শ্বশুর বা হাসান আরিফ বিদেশে যাচ্ছেন এবং নাতিকে জড়িয়ে ধরে আদর করছেন হাসান আরিফ, এইটা উনি আবার পোস্ট করেছেন। দাদা নাতিনের ভালোবাসা সেখানে উনি তুলে ধরেছেন। এই সব কিছুই সব বিরোধী। এতে বোঝা যাচ্ছে ওনার কোনো মেন্টাল প্রবলেম আছে বলে আমি মনে করি এই মহিলার, এবং অথবা কোনো টাকা বা ব্ল্যাকমেইল করার টার্গেট। আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন। আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদের এখানে হাসাহাসি করুক। আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন। আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথা কথা আটকে রাখি, যেখানে আমার বাচ্চা আটকে রাখছে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বললে যায় চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে করতে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে। আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই, সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে। আমরাই চাই না যে এই সরকারটা বিতর্কের শিকার হোক। মানে আমি যা যা কি চাই সব বলতে, আমি যা যা চাইবো তাইতেই হবে, কিন্তু যাতে মামলা না করি। এত হয়রানি জাস্ট বিকজ অফ হাসান আরিফ উপদেষ্টা, জাস্ট বিকজ অফ আমরাই চাই না যে এই সরকারটা বিতর্কের শিকার হোক। এটা আমরা চাই না। আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদের এখানে হাসাহাসি করুক। আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন। হ্যাঁ, পুলিশ কমিশনারকে দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল। ওই দিনে যেদিন মামলা করতে এসেছিলাম আমরা রাজি হই। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, আমাদের 2 ঘন্টা সময় দিয়েছিল যে আপনারা 2 ঘন্টা চিন্তা করে আমাদেরকে জানান। আমরা বলছি না, 2 ঘন্টা 1 মিনিট আমরা ডিসিশন দিয়ে দিয়েছি যে আমরা মামলা করতে চাই। মানে আমি যা যা কি চাই সব বলতে, আমি যা যা চাইবো তাইতেই হবে, কিন্তু যাতে মামলা না করি।
আমি বলেছি 2018 সালে আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি রেজিস্ট্রেশন করবো। আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন, এবং এগুলো যে আমি বলছি এটা যে মিথ্যা না, এটা যে সত্যি, আমাকে আপনারা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহযোগিতা করেন। আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটার একটা তৃতীয় পক্ষ এটার হচ্ছে নিয়ে নেবে, সুযোগ নিয়ে নেবে, সেই সুযোগটা নিতে দিয়ে না। আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে যাবে। অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা, আমাকে যে ব্যবহার করছে না, আমি যে এখনো ব্যবহৃত হচ্ছি না, সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না, ব্যবহার করা আমাকে সম্ভব না। আমি একজন বিপ্লবী নারী, রাজপথে থাকা নারী, তো আমাকে ব্যবহার করা সম্ভব না। আমাকে যাতে ব্যবহার করতে না পারে, কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকের বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানাবেন। ইতিমধ্যে আপনারা সব বেশ কিছু ভিডিও দেখেন যেখানে হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন হাসান আরিফ সহ এবং তার ছেলের বিরুদ্ধে। এবং এর পাশাপাশি আপনারা মুফাসসির ইসলামের একটা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে সেখানে তিনি এক পর্যায়ে প্রথমে কিন্তু মানে হাসান আরিফের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ তোলেন, যেখানে তিনি তার ছেলে এবং মানে শ্বশুর তাকে নাকি দর্শন করেন, এমন একটা অভিযোগও তুলেছেন। অবশ্য অন্যদিকে সেই শ্বশুরকে তিনি তার ছেলের বিরুদ্ধে বিচার দিতে যাচ্ছেন। তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না, যে তার বিরুদ্ধে অভিযোগ, তার মানে আমার মনে হয় এই মেয়েটার হয়তো সমস্যা আছে, নাহলে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, হয়তো টাকা পয়সা বা কিছু একটা এমন উদ্দেশ্য আছে যেটার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে আমি মনে করি। বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।